হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আজকে আবারও একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা আলোচনা করব বায়ো অ্যাভেলেবিলিটি। তো যারা ডি ফার্ম বা বি ফার্ম পড়ছো ফার্মেসিতে বা মেডিকেল সায়েন্স, তো ফার্মাকোলজির একটা ইম্পর্টেন্ট টপিক হলো বায়ো অ্যাভেলেবিলিটি। তো আমরা জানি কি যে ফার্মাকোকাইনেটিক্স, হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক্স যদি একটু আগে থেকে আমরা দেখি বা জানতে চাই, তাহলে দেখব ফার্মাকোকাইনেটিক্সের ডেফিনেশন, যে আমরা যদি কোনো একটা ড্রাগ খাই বা ড্রাগ নিই, সেই ড্রাগটা খাওয়ার পর বডি ওই ড্রাগটার সাথে কিভাবে অ্যাকশন শো করবে, কিভাবে কাজ করবে, সেটাই হচ্ছে কি তার ফার্মাকোকাইনেটিক্স। এবং ওখানে আমরা দেখব কি ফার্মাকোকাইনেটিক্সের পার্ট হচ্ছে এক এডিএমই। এডিএমইতে আমরা কি পাবো? এ ফর অ্যাবজর্পশন, ডি ফর ডিস্ট্রিবিউশন, এম ফর মেটাবলিজম, ই ফর এক্সক্রিশন। তাহলে আমরা কোনো একটা ড্রাগ যদি খাই, তার প্রথমে কি হয়? অ্যাবজর্পশন হবে, তারপরে সেটার কি হয়? ডিস্ট্রিবিউশন এবং মেটাবলিজম, এবং মেটাবলিজম হওয়ার পর সেটা কি হয়? বডির বাইরে বেরিয়ে যায়, সেটাকে আমরা বলি কি? এলিমিনেশন বা এক্সক্রিয়েশন। তো এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। তাহলে আমরা যদি দেখি যে কোনো একটা ড্রাগ যখন আমরা খাই, সেটা কি হয়? অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন হওয়ার পর তার মেটাবলিজম হয়, এবং মেটাবলিজম হওয়ার পরেই ড্রাগটা কি? সিস্টেমিক সার্কুলেশনে যায়। তো একটা ড্রাগ যদি আমি 100 mg ইনটেক করি, তো সেটা আমার সিস্টেমিক সার্কুলেশনে ধরে নাও 50 mg গেল। তো বাকি 50 mg এটা অ্যাবজর্পশন হয়, মেটাবলিজম হয়, তার ডিস্ট্রিবিউশন এর জন্য লস হয়। তাহলে তার জন্য কি হলো? লস হয়ে গেল ড্রাগটা। তাহলে আফটার administered any drug, how much amount of drug present in our systemic circulation is called bioavailability। মানে কোনো একটা ড্রাগ খেলাম, সেই ড্রাগটার কত অ্যামাউন্ট ড্রাগ আমার সিস্টেমিক সার্কুলেশন বা ব্লাড স্ট্রিমে প্রেজেন্ট থাকবে, সেটাই হচ্ছে ওই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি। মনে করো আমি যদি কোনো একটা ড্রাগ 100 mg ড্রাগ নিলাম, এবার সেটা কি হয়? প্রথমেই বললাম কি ড্রাগটা এবার বডি সেই ড্রাগের সাথে রিয়াক্ট করতে শুরু করবে। তো প্রথমে ড্রাগটা কোথায় যাবে? স্টোমাকে গিয়ে সেখানে ভাঙবে বা ডিসইন্টিগ্রেশন হবে। তারপর সেটা যাবে আমার ইন্টেস্টাইন। এই ইন্টেস্টাইনে গিয়ে কী হয়? ড্রাগটা অ্যাবজর্পশন হয়, এবং অ্যাবজর্পশন হওয়ার পর হেপাটিক পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে সেটা যায় লিভার, এবং লিভারে সেটা কি হয়? মেটাবলিজম হয়। এই লিভারে মেটাবলিজম হওয়ার পর কি হয়? ড্রাগটা কিছু পার্সেন্টেজ লস হয়, আর কিছু পার্সেন্টেজ ড্রাগ আমরা সাইট অফ অ্যাকশনে গিয়ে কাজ করে। তো ধরে নাও, মনে করো 50 mg ড্রাগ আমি ব্লাড স্ট্রিমে পেলাম, যে ড্রাগটা আমি খেয়েছিলাম সেটার আনচেঞ্জড অবস্থায়, কোনো এর তোমার মেটাবলিজম কিছু হয়নি, সিস্টেমিক সার্কুলেশনে আমি 50 mg পেলাম। তো এই যে 50 mg ফিতলে এর বায়োঅ্যাভেলেবিলিটি হলো 50%। এবার আমি এর একটা ক্যালকুলেশন যদি করি, তাহলে হবে কি? বায়োঅ্যাভেলেবিলিটিকে যদি আমি এফ দিয়ে ডিনোট করি, তাহলে 50টা হচ্ছে এর কি? যে ব্লাড স্ট্রিমে পাওয়া ডোজ, প্লাজমা কনসেন্ট্রেশন, আর অ্যাডমিনিস্টার করেছিলাম কত আমি? 100 mg। তার পার্সেন্টাইজ বের করব, সেখান থেকে আমি পেয়ে যাব কি? 50% তার বায়ো অ্যাভেলেবিলিটি। তো এটা হচ্ছে সাধারণ জেনারেল মেকানিজম বায়ো অ্যাভেলেবিলিটি। নিশ্চয়ই তোমরা এখান থেকে কনসেপ্টটা তোমাদের পুরো ক্লিয়ার হবে। এবার আর একটু ডিটেলসে যদি বলি যে কিভাবে আমাদের ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে, তাহলে এখান থেকে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও কোনো একটা ড্রাগ, আমি মেন তোমাদের এখানে বলছি ওরাল রুট। তাহলে ওরাল রুটে আমি যদি কোনো একটা ড্রাগ ইনটেক করি, সেটা আমার কোথায় যায়? স্টোমাকে যায়। স্টোমাকে গিয়ে সেটা কি হয়? স্টোমাকে ড্রাগটা যায়, তারপরে সেটা ডিসইন্টিগ্রেশন হতে শুরু করে এবং ডিজলিউশন হবে। তারপর ড্রাগটা হয় কি? অ্যাবজর্পশনটা কোথায়? এটা হয় ইন্টেস্টাইনে। এবার ইন্টেস্টাইনে যখনই আমার ড্রাগটা অ্যাবজর্পশন হবে, এবার কি হয়? ইন্টেস্টাইনের সাথে আমার লিভারের সাথে কানেক্টেড থাকে, সে একটা পোর্টাল সিস্টেম থাকে, তার নাম হচ্ছে কি? হেপাটিক পোর্টাল সিস্টেম। এই হেপাটিক পোর্টাল সিস্টেমের মাধ্যমে ড্রাগটা কোথায় যাবে? এই লিভারে আসবে। তো লিভারে এসে কি হলো? সেখানে মেটাবলিজম হবে, এবং তারপরে কিছু ড্রাগ আমি কোথায় যাবে? একটা যাবে সিস্টেমিক সার্কুলেশনে যাবে, আর কিছু পার্সেন্টেজ অফ ড্রাগ আমাদের কি হবে? সেটা বাইরে এলিমিনেশন করে দেবে। তাহলে কোনো একটা ড্রাগ নেওয়ার পর যে পার্সেন্টেজ অ্যামাউন্ট অফ ড্রাগ আমার
সিস্টেমিক সার্কুলেশনে প্রেজেন্ট থাকছে সেটাই হচ্ছে ওই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি। এবার পরে আমরা দেখব কি বায়ো অ্যাভেলেবিলিটির কিছু মেন কম্পোনেন্টস বলতে কিছু জিনিস আছে, যেমন ধরে নাও যে আমরা কোনো একটা যদি ড্রাগ নিই বা ড্রাগ নিলাম, যেমন হচ্ছে ওরাল ফর্মে বা ওই ওরাল রুটে ধরে নাও ক্যাপসুল বা ট্যাবলেট। তো ফার্মাসিউটিক্যাল অ্যাভেলেবিলিটি যদি বুঝতে চাই তো এখানে হচ্ছে ধরে নাও কোনো একটা ড্রাগ আমরা ওরাল রুটের মাধ্যমে ট্যাবলেট নিলাম। এবার ট্যাবলেট বা ক্যাপসুল কি হয়, ডিসইন্টিগ্রেশন হবে, তারপর সেটা আমাদের স্টোমাকে ডিসইন্টিগ্রেশন হবে, পরে কি হবে ইন্টেস্টাইনে গিয়ে সেটা অ্যাবজর্পশন হবে। এবার যদি আমরা কোনো একটা সলিউশন ফর্মে নিই, ধরুন সিরাপ, তাহলে সেটা কি হয় অলরেডি সে ডিজলিউশন হয়ে আছে, ফলে তার অ্যাবজর্পশনটা বেশি হবে। তাহলে যত অ্যাবজর্পশন বেশি হবে তো পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট ড্রাগ ইন সিস্টেমিক সার্কুলেশন অলসো ইনক্রিজ। তাহলে যত অ্যাবজর্পশন ভালো হবে তো পার্সেন্টেজ অ্যামাউন্ট অফ ড্রাগ অর্থাৎ তার বায়ো অ্যাভেলেবিলিটিও বেশি হবে। তো সেই জন্য ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের যেমন ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ওর বেসিসে কোন ড্রাগটা আমি ভালো অ্যাবজর্পশন হবে তার তত অ্যাভেলেবিলিটি বেশি হবে। তো এখানে ফার্মাসিউটিক্যাল অ্যাভেলেবিলিটি বলতে এটাই বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে অ্যাবজর্পটিভ অ্যাভেলেবিলিটি। এখানে অ্যাবজর্পশন রেট, ধরে নাও ভেরিয়াস ফ্যাক্টর আমাদের অ্যাবজর্পশন রেটকে এফেক্ট করে, তো সেইগুলোর যত ড্রাগের ভালো অ্যাবজর্পশন হবে তত অ্যাভেলেবিলিটি হাই হবে। এবার হচ্ছে কি হেপাটিক অ্যাভেলেবিলিটি। যদি হেপাটিক পোর্টাল সার্কুলেশনে কি হয়, যদি ড্রাগটা তোমার যায় তো এবার হেপাটিক পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে কি হয় ড্রাগ কিছুটা লস হয়, তাহলে সেখানে কি হবে অ্যাবজর্পশন যদি তোমার কম হয় তাহলে হেপাটিক পোর্টাল সার্কুলেশনের মধ্যে দিয়ে আসবে, ওখানে ড্রাগের পার্সেন্টেজ কি হবে কিছুটা কমবে, তাহলে আমার বায়োঅ্যাভেলেবিলিটি কমার চান্সেস থাকবে। ঠিক আছে, এবার যদি আমরা দেখি যে এই যে বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে সেটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, তাহলে ফর্মুলা অনুযায়ী যদি দেখি তাহলে হচ্ছে আমরা যে বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে ড্রাগ ইন সিস্টেমিক সার্কুলেশন বাই অ্যাডমিনিস্টার ডোজ ইনটু 100। ধরে নাও আমি 100 mg ড্রাগ দিয়েছি, সেটা অ্যাডমিনিস্টার ডোজ এবং আফটার মেটাবলিজম বা এভরিথিং প্রেজেন্ট ইন আওয়ার সিস্টেমিক সার্কুলেশন ইন 50 mg। যদি 100 mg অ্যাডমিনিস্টার্ড ডোজ দেওয়ার পর 50 mg আমি সিস্টেমিক সার্কুলেশনে পেলাম, তাহলে 50/100 ইন্টু 100, তাহলে এর পার্সেন্টেজ হবে কত 50%। তাহলে ওই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটিটা পেলাম 50%। তো এটাই হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটির ক্যালকুলেশন, নর্মাল ক্যালকুলেশন। তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ বায়োঅ্যাভেলেবিলিটি, তাহলে এর ডেফিনেশন হবে after administered any dose of drug, how much amount of drug will be present in systemic circulation is called bioavailability. এবার দেখব আমরা কি যে এরিয়া আন্ডার কার্ভ। যদি আমরা এক্স অ্যাক্সিসে টাইম নিই এবং ওয়াই অ্যাক্সিসে প্লাজমা কনসেন্ট্রেশন নিলাম, এবার কি হয় কোনো একটা ড্রাগ দিলাম, সেটা ড্রাগটা কি হয় ড্রাগ দেওয়ার সাথে সাথে তার রেসপন্স শো করে। রেসপন্স মানে ড্রাগের অ্যাবজর্পশন হতে শুরু করলো, তারপর সেটা কী হলো সিস্টেমিক সার্কুলেশনে যেতে শুরু করলো। তাহলে যত অ্যাবজর্পশন হবে ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, একটা নির্দিষ্ট টাইম পর আবার কি হবে সেটা কমতে থাকবে। তাহলে এই যে পুরো গ্রাফটা পেলাম, পুরো এরিয়াটা পাচ্ছি, সেটা হচ্ছে কি এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো এটাই হচ্ছে ওই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি। এবার এখানে দেখো যে এই যে পয়েন্টটা আছে আমাদের, এই পয়েন্টটা হচ্ছে পিক পয়েন্ট অর্থাৎ সি ম্যাক্স, মানে এইখানে প্লাজমা কনসেন্ট্রেশনটা একদম পিক পয়েন্টে আছে। এবার এর সঙ্গে যদি অ্যাটাচ করো যে এই প্লাজমা কনসেন্ট্রেশনটা পিক হতে টাইমে যতটা লেগেছে সেটা হচ্ছে কি ওই ড্রাগের টি ম্যাক্স টাইম। তাহলে ওই নির্দিষ্ট টাইমে তার কনসেন্ট্রেশনটা প্লাজমা কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম পেয়েছি, তারপর আবার কি প্লাজমা কনসেন্ট্রেশন টাইমের সাথে সাথে আবার কমবে। কিন্তু এই যে পুরো এরিয়া আন্ডার কার্ভ এটাই হচ্ছে ওই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি। এবার যেই ড্রাগের তুমি কম্পেয়ার যদি করো কোনো একটা ক্ষেত্রে, তাহলে এই কার্ভ বা গ্রাফ যত তোমার এরিয়া আন্ডার দ্য কার্ভ যত বেশি হবে ওই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি তত বেশি হবে। কারণ এরিয়া আন্ডার কার্ভ বেশি হওয়া মানে কি ড্রাগ ইন
সিস্টেমিক সার্কুলেশন বা ব্লাড বেশি থাকবে, মোর ড্রাগ থাকবে, ফলে বায়োঅ্যাভেলেবিলিটিও ওর বেশি হবে। এবার আমরা দেখবো আর একটা মেন খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে কি অ্যাবসোলুট বায়োঅ্যাভেলেবিলিটি। অ্যাবসোলুট বায়োঅ্যাভেলেবিলিটি কি, তার আগে আমি একটু তোমাদের কনসেপ্ট দেবো। সেটা হচ্ছে কি, আমরা জানি ভেরিয়াস রুট আমাদের ড্রাগ অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে। তার মধ্যে হচ্ছে কি একটা ওরাল রুট, আইভি রুট অর্থাৎ ইন্টারভেনাস, সাবকিউটেনিয়াস, ইন্ট্রামাসকুলার। তো ভেরিয়াস রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। এবার কি হয়, যখন ওরাল রুটে আমরা কোনো ড্রাগ দিই, সেটা কি হয়, আমরা স্টোমাকে যাই, তারপর সেখানে কি হয়, সেখানে ডিজলিউশন হয়, ডিসইন্টিগ্রেশন হওয়ার পর ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়ে সেটা লিভারে যায়, তারপর আমাদের সিস্টেমিক সার্কুলেশনে গেল। তো এই যে ফুল একটা প্রসেস, এই যে ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন, তারপর হচ্ছে কোথায়, লিভার, বাই কার মাধ্যমে, হেপাটিক পোর্টাল সিস্টেমের মাধ্যমে লিভারে যাচ্ছে। তো এই যে এই প্রসেস, এটাকে আমরা বলি কি ফার্স্ট পাস মেটাবলিজম। তাহলে এই যে ফার্স্ট পাস মেটাবলিজমটা হচ্ছে, তারপর ও কোথায় গেল, লিভারে গেল। তো এর জন্য কি ড্রাগ লস হয়। তাহলে ওরাল রুটে যদি আমি 100 mg কোনো ড্রাগ দিই, তার ধরে নাও 50 mg লস হয়ে সিস্টেমিক সার্কুলেশনে পেলাম 50 mg। এবার ইন্ট্রাভেনাস বা আইভি রুট, সেখানে কি হয়, আমরা কোনো ড্রাগ যখন দিই, সেটা ভেনে দিলে কি হয়, সেটা ডাইরেক্ট আমাদের ব্লাড স্ট্রিমে পাওয়া যায়। এখানে লস অফ ড্রাগ কোনো কিছুই হয় না, এখানে বায়োঅ্যাভেলেবিলিটি হবে এর 100%। তাহলে 100% আমি অ্যাক্টিভ যে ড্রাগের ফর্ম, সেটা সিস্টেমিক সার্কুলেশনে পেয়ে যাব। তাহলে সেই জন্য আমাদের বলা হয় কি, যে আমরা যদি কোনো ড্রাগ নিই, একটা সেম ড্রাগ নিলাম, সেটা ডিফারেন্ট রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন করলাম, সেটা হচ্ছে কি একটা ওরাল রুট আর একটা ইন্ট্রাভেনাস রুট। তার ফলে কি করব, আমরা ওই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটিটা দেখব, সেটাই হচ্ছে কি অ্যাবসোলুট বায়োঅ্যাভেলেবিলিটি। এবার ইন্ট্রাভেনাস, সেটাকে আমরা কি ধরি, আমরা সেটাকে গোল্ড হিসাবে ধরি, কারণ ওটা 100% বায়োঅ্যাভেলেবিলিটি। এবার যে ওরাল রুটে আমরা ধরে নাও কোনো একটা ড্রাগ দিলাম, তাহলে এবার কি হয়, আমরা যে গ্রাফ দেখলাম একটু আগে, এরিয়া আন্ডার কার্ভ, তাহলে সেই জন্য কি হবে, একটা ওরাল রুটের এরিয়া আন্ডার কার্ভ পাবো, সঙ্গে আর একটা কী পাবো, এরিয়া আন্ডার কার্ভ ইন্ট্রাভেনাস। তাহলে ওরাল বাই ইন্ট্রাভেনাস এরিয়া আন্ডার কার্ভ ইন্টু ডোজ অফ ইন্ট্রাভেনাস ইন্টু ডোজ অফ ওরাল ইন্টু 100 করলে আমরা যে ওরাল রুটে ড্রাগটা দিয়েছিলাম, তার কি পাবো, বায়োঅ্যাভেলেবিলিটি পাবো, এবং আইভি রুটের সাথে কম্পেয়ার করতে পারবো। সেটাই হচ্ছে ওই ওরাল রুটের, ওই সেম ড্রাগের ওরাল রুটের ড্রাগটার বায়োঅ্যাভেলেবিলিটি, সেটাকে আমরা এখানে দেখছি কি অ্যাবসোলুট বায়োঅ্যাভেলেবিলিটি। এবার ধরে নাও এরিয়া আন্ডার কোনো একটা ডোজ দিলে, যেমন আইভি ডোজ দিলে হচ্ছে 50 mg, আর এরিয়া আন্ডার কার্ভ ওরাল 80, এরিয়া আন্ডার কার্ভ ইন্ট্রাভেনাস 100, আর ওরাল ডোজ দিলে 100 mg। তাহলে এই ফর্মুলা বা ক্যালকুলেশন যদি করি, আমরা পুট করি ভ্যালুগুলো, তাহলে এখানে কত পাবো, 40% পেয়ে যাবো। তাহলে এই যে 40% ওরাল রুটের যে ড্রাগ দিয়েছিলাম, সেটা কী হয়ে গেল, সিস্টেমিক সার্কুলেশনে প্রেজেন্ট ছিল। তাহলে এর কি দেখলাম, যে এর লো অ্যাবসোলিউট বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে, কারণ আমি ওখানে কি করেছিলাম, ওখানে যে আইভির ওখানে দিয়েছিলাম ওটা 100%, ওটা আমাদের তো স্পেসিফিক করাই আছে। এবার 40% পেলে, তাহলে এর কি হলো, অ্যাবসোলিউট বায়োঅ্যাভেলেবিলিটির রেঞ্জ কী পেলাম, কম, লো। তাহলে এর অ্যাবজর্পশন কি হয়েছে, পুর অ্যাবজর্পশন হয়েছে। তো এইভাবে আমরা কি পারি, অ্যাবসোলিউট বায়োঅ্যাভেলেবিলিটি থেকে বিভিন্ন রুটের বা ড্রাগের অ্যাবজর্পশন রেটটা দেখে তার বায়োঅ্যাভেলেবিলিটি কেমন, সেটাও আমরা চেক করতে পারি। এবার ধরে নাও যদি কিছু ড্রাগ থাকে, যেমন নাইট্রোগ্লিসারিন, এটা কি হয়, এর ফার্স্ট পার্ট মেটাবলিজমটা খুবই বেশি হয়ে যায়, ফলে ড্রাগ লস বেশি হয়। প্রোপানল দিলে কি হয়, হেপাটিক মেটাবলিজম বেশি হয়, ফলে ড্রাগ লস বেশি হয়ে যায়। ইনসুলিন কি হয়, জিআই ডিস্ট্রাকশন হয়, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকে ইনসুলিন খুবই ডিস্ট্রাকশন হয়ে যায়, ফলে এর পুর অ্যাবজর্পশন হয়। তাহলে অ্যাবজর্পশন যখন আমরা পুর পেয়ে যাব, তখন ব্লাড স্ট্রিমে এর অ্যামাউন্ট অফ ড্রাগটাও কম হবে, ফলে এর বায়োঅ্যাভেলেবিলিটিও কম হবে। ঠিক আছে, এরপর আমরা দেখব যে আরেকটা, সেটা হচ্ছে রিলেটিভ বায়োঅ্যাভেলেবিলিটি। যখন আমরা কি করি, দুটো
নন ইন্ট্রাভেনাস, আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস ফর্মুলেশন কম্পেয়ার করবো। ধরে নাও একটা ট্যাবলেট আর একটা নিয়েছি ক্যাপসুল, তাহলে আবার একটা কি ব্র্যান্ড এ ভার্সেস ব্র্যান্ড বি, তাহলে এই দুটো ড্রাগকে যখন আমরা কম্পেয়ার করব সেটা হচ্ছে রিলেটিভ বায়ো অ্যাভেলেবিলিটি। এখানে যদি ধরো যে দেখবো যে এরিয়া আন্ডার টেস্ট বাই এরিয়া আন্ডার রেফারেন্স ইন্টু 100। এবার দেখে নাও যদি রেফারেন্স আমরা কি ধরলাম 100, সেটা ট্যাবলেটে ধরে নিলাম, আর একটা ধরলাম টেস্ট ট্যাবলেট যার এরিয়া আন্ডার কার্ভ এসছে 120। এবার যদি আমরা ফর্মুলেশনে দিই তাহলে কী হবে 120 টেস্ট বাই হচ্ছে রেফারেন্স 100 ইন্টু 100, তাহলে এর যে বায়োবিলিটি পেলাম সেটা হচ্ছে কি 120%। তাহলে এখানে যে টেস্ট ট্যাবলেটটা আছে সেটা হচ্ছে কি এর বায়োঅ্যাভেলেবিলিটি বেশি, তাহলে এর অ্যাবজর্পশনটাও বেশি হবে। সো বায়োঅ্যাভেলেবিলিটি থেকে আমরা কি রেট অফ অ্যাবজর্পশনটা ডিটারমিনেশন করতে পারছি। এবার আমরা দেখব যে কি কি ফ্যাক্টর এই বায়ো অ্যাভেলেবিলিটিতে এফেক্ট করে। যেমন হচ্ছে লিপিড সলিউবিলিটি। এর আমরা কি জানি যে সব সময় আমাদের সেল কাকে পারমেবিলিটি দেয়, সেটা হচ্ছে নন পোলার। নন পোলার মানে হচ্ছে লিপিড সলিউবল, যত নন পোলার তার বায়ো অ্যাভেলেবিলিটি তত বেশি, তার অ্যাবজর্পশন রেট তত বেশি হবে। তারপর যদি দেখি পোলার, পোলার যেগুলো সেগুলো হচ্ছে কি অ্যাবজর্পশন রেট কম, তার বায়ো অ্যাভেলেবিলিটিও কম হবে। ঠিক আছে, কারণ লিপিড সলিউবিলিটি, কারণ আমাদের সেল মেমব্রেন সবসময় লিপিড অর্থাৎ নন পোলারকে বেশি পারমেবিলিটি দেয়। আয়োনাইজেশন, এবার আয়োনাইজেশনের ক্ষেত্রে যদি দেখি নন আয়োনাইজড ড্রাগ, যেগুলো নন আয়োনাইজড ড্রাগ সেগুলো হচ্ছে কি সব নন পোলার। এবার নন পোলার যদি হয় তাহলে সেটা কি লিপিড পারমেবিলিটি বেশি, লিপিড পারমেবিলিটি যদি বেশি হয় তাহলে তার অ্যাবজর্পশন রেটও বেশি হবে। আর যেটা যদি আয়োনাইজড যদি দেখি সেটা হচ্ছে কি পোলার, পোলার হলে কি তার অ্যাবজর্পশন ডিক্রিজ, তাহলে তার বায়োঅ্যাভেলেবিলিটিও ডিক্রিজ। গ্যাস্ট্রিক এমটিং টাইমের উপর ডিপেন্ড করে আমাদের বায়োঅ্যাভেলেবিলিটি ডিপেন্ড করে। যদি তাড়াতাড়ি গ্যাসটি এমটি হয়, আমাদের স্টোমাক থেকে যদি ডাকটা তাড়াতাড়ি যায় জিআইটিতে, তাহলে সেখানে কী হয় ভালো অ্যাবজর্পশন হবে। তাহলে গ্যাস্ট্রিক এমটি যদি তাড়াতাড়ি হয়, যদি ফাস্ট হয় তাহলে অ্যাবজর্পশন রেট বেশি। আর যদি ফাস্ট হলে কি এর অ্যাবজর্পশন বেশি হওয়া মানে কি বায়োঅ্যাভেলেবিলিটিও বেশি। যদি স্লো হলে অ্যাবজর্পশন কম হলে বায়োঅ্যাভেলেবিলিটিও কম হবে। ড্রাগ ফর্মুলেশন, এর ড্রাগ ফর্মুলেশন যেমন ট্যাবলেট ক্যাপসুল আর একটা ধরে নাও সিরাপ। তাহলে ট্যাবলেট আর ক্যাপসুল এগুলোর কী হতে মেটাবলিজম হতে টাইম লাগবে, অর্থাৎ প্রথমে ডিসইন্টিগ্রেশন হবে, তারপরে ইন্টেস্টাইনে যাবে, সেখান থেকে অ্যাবজর্পশন হবে, তো একটা লং প্রসেস। তো এখানে অ্যাবজর্পশনটা কম হবে। অ্যাবজর্পশন যদি এদের কম হয় তাহলে বায়োঅ্যাভেলেবিলিটিও কমে যাবে। যে সিরাপের ক্ষেত্রে কী হবে অ্যাবজর্পশনটা বেশি হলে এর বায়োঅ্যাভেলেবিলিটি বেশি হবে। পার্টিকেল সাইজের উপর কন্ট্যাক্ট টাইম ডিপেন্ড করে। এবার যত পার্টিকেল সাইজ স্মল হবে তত কি সারফেস এরিয়া তত বেশি নিয়ে থাকবে। এবার সারফেস এরিয়া যত বেশি নিয়ে থাকবে ইন্টেস্টাইনে, যত সারফেস এরিয়া বেশি নিয়ে থাকবে, বেশি জায়গা ইন্টেস্টাইনে দখল করছে, তার মানে সেখানে আমার ড্রাগের অ্যাবজর্পশন রেট বেশি হবে। অ্যাবজর্পশন রেট যদি বেশি হয় তাহলে বায়ো অ্যাভেলেবিলিটিও বেশি হবে। ফুড এফেক্ট, যদি ফুড আর ড্রাগের ইন্টারাকশন হয়, ধরে নাও ড্রাগ ফুড ইন্টারাকশন, তাহলে ড্রাগ ফুড ইন্টারাকশন হলে অ্যাবজর্পশন কম হবে, ফলে বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে। কোনো ডিজিজ যদি হয়, ধরে নাও ডায়রিয়া হলো কারো, ডায়রিয়ার ক্ষেত্রে কী হয় তার গাট মোটিলিটি বেড়ে যায়। গাট মোটিলিটি যদি বেড়ে যায় তাহলে আমাদের যে ইন্টেস্টিনাল ট্রাক্ট সেখানে কি হচ্ছে ড্রাগের অ্যাভেলেবিলিটি কম হচ্ছে, ড্রাগ কম থাকছে, অ্যাবজর্পশন রেট কমে যাবে। অ্যাবজর্পশন রেট যদি কমে যায় তাহলে বায়োঅ্যাভেলেবিলিটিও কমে যাবে।
এবার আমরা মেন আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ডিফারেন্ট রুট অ্যান্ড বায়ো অ্যাভেলেবিলিটি। একটু আগে বললাম যে কি ইন্ট্রাভেনাস রুট আইভি তার 100% বায়োঅ্যাভেলেবিলিটি, কারণ এখানে আমাদের কি হয় যে ইন্ট্রাভেনাস রুটে ডাইরেক্ট ব্লাড সার্কুলেশনের ডাকটা প্রেজেন্ট থাকে। সাবলিঙ্গুয়ালে হচ্ছে ইন্টারভেনাসের থেকে একটু কম, কারণ সাবলিঙ্গুয়াল রুটেও কোনো ফাস্ট মেটাবলিজম থাকে না, কারণ সাবলিঙ্গুয়াল রুটের ওখানে আমাদের কি হয় ভেন থাকে, সেখান থেকে অ্যাবজর্পশন হয় ডাকটা এবং সেখানটা কি হয় ব্লাড স্ট্রিমে চলে যায়। তারপরে ইন্টারমাসকুলারেও অ্যাবজর্পশনটা সাবলিঙ্গুয়ালের থেকে কম, তারপর সাবকিউটেনিয়াসে ইন্টারমাসকুলারের থেকে কম, ওরাল হচ্ছে সাবকিউটেনিয়াসের থেকে ওরালের বায়োবিলিটি কম, আর রেকটাল সেখানে কিছু হয় পার্সিয়াল ফাস্ট মেটাবলিজম অ্যাভয়েডেন্স হয়, ফলে এখানকার এটাও কম হয়। তাহলে এখানে উপর থেকে বেশি থেকে কম, এটা হচ্ছে অর্ডার। এইদিকে উপরের দিকে যত যাবে তত বায়ো অ্যাভেলেবিলিটি রুটগুলোর হাই, আর এদিকে হচ্ছে লো। তাহলে সব থেকে বেশি হচ্ছে আইভি রুট, তারপর সাবলিঙ্গুয়াল, তারপর ইন্টারমাসকুলার, তারপর সাবকিউটেনিয়াস, তারপরে ওরাল, তারপর রেকটাল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখান থেকে অনেকগুলো জিপ্যাট বলো, তারপর আরআরবি বলো, অনেক কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন করা হয় যে কোন রুটের বায়ো অ্যাভেলেবিলিটি 100%, সেটা হচ্ছে আইভি বা ইন্টারভেনাস রুট। তো কেন? কারণ ওখানে আমার কোনো ফাস্ট মেটাবলিজম পাস হয়, কারণ ওখানে ডাকটা ডাইরেক্ট ব্লাড স্ট্রিমে যায়, এখানে কোনো মেটাবলিজমের অ্যাবজর্পশনের বা ডাক ভেঙে যাওয়ার কোনো গল্প থাকে না। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকু। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।